আজকে আমি 8:30 থেকে 12টা 15 অবধি লাইভ দেখেছি। ফরেস্ট গাম্প মুভিটা কেউ দেখেছো? লাল সিং চাড্ডা যার থেকে অনুপ্রাণিত হয়েছিল, আমার অবস্থা আজকে সেই ফরেস্ট গাম্পের হিরোর মতো পাই পাই করে দৌড়েছি। এই চ্যানেল টু ওই চ্যানেল, এই চ্যানেল টু সেই চ্যানেল। যেই আমার লিঙ্ক পাঠাচ্ছে, দর্শক বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ যারা আমাকে লিঙ্কটা পাঠিয়েছেন। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে নাটকের এন্ড হয়েছে, বাঁচা গেছে বাবা। হ্যাঁ, আমরা কন্টেন্ট পাচ্ছিলাম, এটা ঘটনা। নাটকের দি এন্ড হয়েছে, আমি তোমাদের আগেই বলেছিলাম। দেখো, আমি যতটুকু বুঝেছি আমি ততটুকু বলছি তোমাদের। সব থেকে ইম্পর্টেন্ট ছিল যুগ্ম লাইভ। যুগ্ম লাইভটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল, তার অনেক কারণ আছে। আমার চোখে যে পয়েন্টগুলো পড়েছে সেগুলো তোমাদের বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, হাতটা বার করি, বড্ড ঠান্ডা। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম কথাটা তো বলি যে জেসি করনি এসি ভরনি। জলনদীপের ওই থোবড়াখানা দেখে আমার খুব মনে হচ্ছিল যে মানে নিজের এই দিনটার জন্য তুমি নিজে দায়ী। ঘটনা তাই একটা একটা করে বলবো। মেনলি যুগ্ম লাইফটা বেশি ইন্টারেস্টিং ছিল, ওইটাই আমার ভালো লেগেছে। তো বলি এক এক করে। প্রথম হচ্ছে যে আমি তোমাদের সবাইকেই বলেছিলাম প্রত্যেকের হাতে একটা প্ল্যাকার্ড আছে, একবার ডাকিলেই আসিব। তোমরা সেই গল্পটা নিশ্চয়ই শুনেছো, গ্রামের জামাইয়ের গল্প, একবার ডাকিলেই খাইব, সেই অবস্থা। সুতরাং নাটকের যবনিকা পতন হয়ে গেছে, ম্যাডাম ফিরে আসছেন। হ্যাঁ, তার জন্যে একজন কোটিপতি আছে, আমার কাল্পনিক চরিত্র কোটিপতি, এবং তার এক পাতানো দিদি আছে। সে নিজের দিদিকে পছন্দ করে না, কিন্তু দিদি পাতিয়ে রেখেছে। পাতানো দিদি যুগ্মভাবে আবেদন করবে কোনো একটা সংস্থার কাছে, এবং সেই সংস্থা তখন ডেফিনেটলি আগে থেকেই জানা আছে যে সেই সংস্থাটি ডেফিনেটলি আমার একজন কাল্পনিক চরিত্র অ্যাডভাইজার, লিগাল অ্যাডভাইজারকে অ্যালাউ করবে এই কেসগুলো আবার টেক আপ করতে। বুঝতে পারছো তো? এবং সংস্থা যে ডেফিনেটলি অ্যালাউ করবে সেটা আগে থেকেই জানা আছে, কিন্তু এই প্রসিডিওরটা দরকার। বুঝতে পারছো তো? আর কোটিপতি বলে একটা লোক আছে, গ্রামের কোটিপতি, সেই লোকটার মুখ দেখে আজকে আমার যে হাসি পেয়েছে। সে মানে এই অবস্থায় দাঁড়াতে পারছে না, শুতে যাওয়ার জন্য ঠ্যাং বাড়িয়ে আছে, কিন্তু তার ঠ্যাংটা আটকে আছে নিজের বোনার জালে। এই জিনিসগুলো কে করেছে? আমার এখন কন্ট্রোভার্সি ভালো লাগছে না। কন্ট্রোভার্সিটা অনেকদিন তো হলো, তা অনেকদিন কে করালো ভাই? অনেকদিন কে করালো? সেখানে ডিসক্লেমার দিয়ে দেওয়া হলো যে তুমি কি বলেছো অন্য লোকেদের তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে? বলতে হয় গো, বলতে হয়। ফুচকার গাড়ি দাঁড়িয়ে থাকলে ফুচকালা ডেকে ডেকে বলে ফুচকা খাবে, ফুচকা খাবে। ফুচকার গাড়ি দাঁড়িয়ে থাকলেই সবাই গিয়ে দাঁড়ায়, তাই না? ফুচকা খেতে সবাই ভালোবাসে, চটপাটা। তো সেই এতদিন ধরে কন্ট্রোভার্সি হয়েছে, তবে এর মধ্যে একটা ভালো জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে কোটিপতির যে স্ত্রী, তাকে আর পুরনো কথা বলে উত্তক্ত করা যাবে না। বাচ্চা ছেড়ে চলে গেছে, অমুক তমুক, এগুলো আর বলা যাবে না। ভার্চুয়ালি আমার যে কাল্পনিক ক্যারেক্টার লিগাল অ্যাডভাইজার, উনি দর্শকদের সন্তুষ্ট করতে এসেছিলেন, কারণ ওনার সিংহাসন টলে গেছে। তোমরা যে ডিজিটগুলো সেগুলো দেখলেই বুঝতে পারবে। আমি অবশ্য নিষ্ঠাবান ওআইটির কর্মী হিসেবে, ইউটিউবের এমপ্লয়ি হিসেবে পুরোটা অ্যাটেন্ড করেছি। মানে ওই 8টা 26 থেকে নড়িনি। মাঝখানে একটু দরকার হয়েছিল, তখন পাই পাই করে দৌড়েছিলাম মিলখা সিং এর বেগে, আবার এসে ওই মোবাইল হাতে বসে পড়েছি। পুরোটা দেখেছি। সেখান থেকে লাইভে পাতানো দিদি, সেখান থেকে লাফিয়ে পাতানো দিদির লাইভে গেছিলাম। তারপরেই খবর পেলাম যে না, যুগ্ম লাইভ শুরু হয়েছে, সেখান থেকে লাইভে গেছি। আমি আজ অ্যাটেন্টিভ স্টুডেন্ট ছিলাম। তো বলি তোমাদের সব কথাগুলো, কিছুই হলো না। প্রথম থেকেই তোমাদের বলেছিলাম ঋষির সাধ্যে অজা যুদ্ধে কিছুই হয় না। ছাগলের যুদ্ধ দেখেছো তো? সিংহের লাগিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। দর্শকদের চোখে এই যে পাতানো দিদি আমার কাল্পনিক ক্যারেক্টার, কিন্তু আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এইখানে সমস্ত ক্যারেক্টার যাদের আমি নাম নেব প্রত্যেকে আমার কাল্পনিক ক্যারেক্টার। আচ্ছা, দর্শকদের চোখে পাতানো দিদি হঠাৎ করে হিরো হয়ে গেছিল, হিরোইন হয়ে গেছিল। কারণ কি? আমি নিজের দমে চ্যানেল তুলেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেছে গো, কোটিপতি আগে ভালো করে কথা বলতে পারতো না। আমি অনেকবার বলেছি না যে কোটিপত্নীর দায়িত্ব এটা বেশি ছিল, কোটিপত্নী সাকসেসের পেছনে বেশি ছিল। আজকে পাতানো দিদি ভান্ডাফোর করে দিল, ওরা ভালো করে কথাই বলতে পারতো না, আমিই টেনে তুলেছি। সুতরাং ব্যাপারটা এই দাঁড়ালো যে কোটিপতি হয়েছে না, কোটিপতি হয়েছে তো বাবার জন্যে, এবং ওর দিদির ভাগটা দেয়নি সেটার জন্যে। কিন্তু কোটিপতি আজকে একটা সিঁড়ি চড়েছে, সাকসেসের সিঁড়ি, সেটাই পাতানো দিদির জন্য। দুই আমার কাল্পনিক চরিত্র। পাতানো দিদির জন্য কোটিপতির কোনো রকম কোনো ইয়ে নেই, ট্যালেন্ট নেই, কোনো রকম কোনো যোগ্যতা নেই। ভাগ্যিস জন্মের মধ্যে কমে ভাগ্য করে একটা পাতানো দিদি পেয়েছিল, এবং খুব বুদ্ধি করে নিজের দিদিটিকে ক্যাঁত করেছে।
বুঝতে পারছো, ক্যাঁত ক্যাঁত করে ভাগিয়েছে। সুতরাং ওই 1.5 কোটির অর্ধেকটাও হলো, আর প্লাস এইরকম একটা দুধে ধোয়া তুলসী পাতা পাতানো দিদি পেয়ে গেল। আচ্ছা, এই পাতানো দিদি হচ্ছে এভরিথিং। আচ্ছা, এখানে আমার রবীন্দ্রসঙ্গীত গাইতে খুব ইচ্ছে করছে, কিন্তু রাত দুপুরবেলা মানে লোকে তাড়া করবে। আশপাশে ফ্ল্যাটে থাকি তো, আশপাশে ফ্ল্যাট থেকে শুনতে যদি পাওয়া যায়, সীমার মাঝে অসীম তুমি, তোমরা গান শুনেছো? শুনেছো কি? আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত বড় ভালোবাসি গো। দিনের বেলা হলে একটু গেয়ে শোনাতাম, কিন্তু মানে মাঝরাত এখন গান গাইলে লোকে তাড়া করবে, সেই ভয়ে আর গাইছি না। তো রবীন্দ্রসঙ্গীতটা তোমরা নিশ্চয়ই শুনেছো অনেকেই, আমিও শুনেছি এবং এতক্ষণ শুনছিলাম। তো যাই হোক, পাতানো দিদি সর্বা পাতানো দিদি যদি আঙুল ধরে ম্যাডামকে পাতানো ভাইয়ের কাছে নিয়ে যায় যে এই দিদি এখন থেকে কেসগুলো লড়বে, মানে যে কেসগুলো ম্যাডাম ছেড়েছিলেন সেইগুলোই উনি নেবেন, আবার ভার্বালি টেক আপ করবেন, এবং ওই যুগ্ম আবেদন যাবে, সেখানে সংস্থা নিশ্চয়ই রাজি হবে, তারা ম্যাডামকে বলবে আসতে, এবং ম্যাডাম আবার এই কেসে ফিরে আসবেন। সেখানে ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের বাবা কিন্তু সমস্যারে বলছে না আপনাকে দিয়েই করাবো, তাতে হবে না। আচ্ছা, এখানে একটা ভারী মজা লেগেছে। কোটিপতি, বুঝতেই পারছো আমার কাল্পনিক চরিত্র, প্রচণ্ড একটা আড়িয়াল টাইপের মানুষ, প্রচণ্ড একটা মানে জেদি টাইপের মানুষ। তার মুখখানা একবারে সেই গোল আলু থেকে লাউয়ের মতো হয়ে ঝট করে ঝুলে গেছে। তাকে বারবার বলা হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে, এই যে তারা হাতটা বার করে দেখায়, পুষ্পারাজ ঝুঁকেগা নেহি, এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে এসো, কারণ তোমার ঔদ্ধত্য বেড়েছে। কাল্পনিক চরিত্রটা লিখছি আমি। তোমার উদ্ধত্ত বেড়েছে, তোমার অন্য পাতানো দিদিরা বলছে তুমি উদ্ধত হয়ে গেছো, তার কারণ দাড়ি তো বলেই দিয়েছে। আমার অনেক বন্ধুদের দাড়ি আছে, এইখানে আমার একটি বিনম্র কোয়েশ্চেন, তোমার বন্ধুরা তো আজ গজায়নি গো, তারা কি আজই জন্মগ্রহণ করলো? তারা তো বহুদিন ধরে জন্মেছে এবং তোমার আশপাশে ঘুরঘুর করছে, তখন তাদের দাড়ি ছিল না? দাড়িওয়ালা বন্ধু তোমার আগে ছিল না? তখন ক্লিন শেপ ছিল, হঠাৎ করে দাড়ি রাখার কেন ইচ্ছে হলো? বুঝতে পারছো? এবার এই যে কাল্পনিক চরিত্রটি কোটিপতি, এ কিন্তু নিজের মতের বিরুদ্ধে গেলেই খেপে যায়। এর চরিত্র চিত্রণটাই আমি এমনভাবে করেছি। এর চরিত্রটা হচ্ছে নিজে যা ভালো বুঝবে তাই করবে, গো ধরে চলে। সুতরাং ওকে দাড়ি কাটতে বলা হচ্ছে, পুষ্পারাজ ঝুঁকেগা নি, দাড়িকে লিয়ে কুছ ভি করেগা, এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতে হচ্ছে। খুব বিরক্ত হচ্ছে, বারবার ওকে বলা হচ্ছে পাতানো দিদির সঙ্গে ভাব করে নাও, এবং সেটা ফোনে বললে হবে না, কারণ এইখানটাই আমার ভারী মজা লেগেছে ভাই। কোটিপতি কাল্পনিক চরিত্র, সে তার কোটি পত্নীকে সোশ্যাল মিডিয়ায় এসে অ্যাবিউজ করেছে অনেক দিন ধরে অ্যাবিউজ করে এখন মুখ মুছে সে ভাবছে অনেক করেছি, অনেক গালিগালাজ করে ফেলেছি, এবার কদিন ক্ষান্ত দাও। এবার আমার খুব দৃঢ় ধারণা যে ক্ষান্ত কিছুই হবে না, ওদিক থেকেও ফিরে আসা হবে। কারণ আচ্ছা, এইখানে কি হচ্ছে, এই যে লিগ্যাল অ্যাডভাইজার, ইনিও আমার কাল্পনিক চরিত্র, ইনি কি করছেন, এনার গায়ে বহু দাগ লাগানো হয়েছে যে দুধ থেকে মাছির মতো উপকারীকে তুলে ফেলে দিয়েছ, এমন একজন উপকারী যে আগেও বাঁচিয়েছিল বানের জলে ভেসে যাওয়া পরিবারটাকে, চুলের মুঠে ধরে দাড়ি ধরে, ও তখন তো দাড়ি ছিল না, চুলের মুঠি ধরে পাড়ে তুলেছে, বুঝতে পারছো তো? এবং এখনো অথই জলে ভাসিয়ে দিয়ে লিগ্যাল অ্যাডভাইজার চলে যাচ্ছে, গাঁ গাঁ করে চিৎকার করতে বসে গেছিল পাতানো দিদি, আমার কাল্পনিক চরিত্র। না, ওয়াইটির পাতানো দিদির কথা বলছি না, সে তো আছেই, এ তো কোটিপতির পাতানো দিদি, বুঝতে পারছো? এগুলো সবই আমার কাল্পনিক চরিত্র। তো সেই মানে চিৎকার করছিল, ভারী অন্যায় করলে, একটা সর্বনাশ করে গেলে, আমাদের নাকানি চোমানি খাওয়ালে, আমাদের দুই ভাই বোনের চুলের মুঠি ধরে ডোবালে ওঠালে, বিপদের মাঝখানে মানুষকে ফেলে দিয়ে চলে গেছো, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে মুখখানা চুপসে গেছিল, কারণ মুখে বলা, কারণ আমি পাতানো দিদির হরকতে এই আর একজন আছেন ওয়াইটিতে, ভয়ঙ্কর একজন বিশাল ট্যালেন্টেড, উচ্চ মার্গের ট্যালেন্টেড একজন আছেন, ঠিক তার সঙ্গে এনার ক্যারেক্টারটা মেলে। সেখানে একজনের বাড়িতে রিকভারি হয়েছিল, তার ডিভোর্স কেস চলছে, তার বউ এসে জিনিসপত্র নিতে এসেছিল আইন মেনে, এবং সেই রিকভারির সময় তার পাতানো দিদির কিন্তু আশপাশে কোনো চিহ্ন ছিল না। তারপরে যেই সব কাণ্ডটা হয়ে গেল, ও ক্যামেরা খুলে হম্বিতম্বি করছে, আমি থাকলে এই করতাম, আমি থাকলে অমুকের ভুঁড়ি ফাঁসিয়ে দিতাম, আমি থাকলে এই করতাম। এই ভুঁড়ি ফাঁসানো হেন তেন বলেছে বলেই তো সে নন বেলেবল ওয়ারেন্ট খেয়েছিল হয়তো, এই ভুঁড়ি ফাঁসানো হেন তেন। কারণ আমি হচ্ছি একজন নীরব দর্শক, এককালে মানে 7 বছরের নীরব দর্শক, এখন একটু ভোকাল হয়েছি, বুঝতে পারছো? একটা প্ল্যাটফর্ম জোগাড় করে একটু ভোকাল হয়েছি। আমি কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে তামাশাটা পুরো দেখেছি। সুতরাং এই যে কথাবার্তাগুলো সত্যি মেন্টাল পিস বিগড়ে দেওয়ার মতো।
আজকে নিজের খোঁড়া গাড্ডায় পড়ে জলনদীপ শুধু একটু দাড়ি নিয়ে শুনছে, আর রাতে 12টা 15 অবধি তাকে জাগতে হচ্ছে, তাতেই নাকি তার পাগল পাগল অবস্থা। তাহলে বুঝতে পারছো 1.5 বছর ধরে যার বিরুদ্ধে সে কুৎসা করে চলেছে তার মেন্টাল হেলথ কোথায় যায়, তার পরিবারের মেন্টাল হেলথ কোথায় যায়, বুঝতে পারছো? তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার এই পাতানো দিদি, কাল্পনিক চরিত্র পাতানো দিদি, কোটিপতির পাতানো দিদি, সে ভেবেছিল সেই ওই চরিত্রটার মতো মুখে বলবে আমি মানে উকিল ধরে আনবো। কোটিপতির বাবা হয়তো ওটা মিস করেছে, বলছে না, বা মিথ্যেই বলে দিয়েছে, না সে তো বলেনি। এইখানে আবার লিগাল অ্যাডভাইজার একদম চোখ মেরে গেলেন, বুঝতেই পারলেন ব্যাপারটা। আর কোটিপতির বাবা পাছে কিছু বলে ফেলে, না না ভেতরের কথা বলবেন না, ভেতরের কথা বলবেন না। 1 নম্বর, কোটিপত্নীর সঙ্গে মিট আপ করে নিন, কোটিপতির মুখ চোখ একবারে বিকৃত হয়ে আচ্ছা ঠিক আছে ওগুলো এখানে বলা যাবে না বলে লিগাল অ্যাডভাইজার ম্যানেজ করে দিলেন, বুঝতে পারছো? লিগাল অ্যাডভাইজার কন্টিনিউ দর্শকদের কমেন্ট পড়ে পড়ে এই লোকটার বিরুদ্ধে, মানে কাল্পনিক চরিত্র যে কোটিপতি সেই ভদ্রলোকের বিরুদ্ধে দর্শকদের যে সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগগুলো উনি পড়লেন যাতে ওনার গায়ে দাগ না লাগে। ভার্চুয়ালি উনি ক্লিন হয়ে গেলেন। মানে এতক্ষণ ম্যাচে জিত ছিল পাতানো দিদি, লাস্ট ওভারে চৌকা মিনস হচ্ছে 4 ছক্কা 6 মেরে হিরোইন হয়ে গেলেন লিগাল অ্যাডভাইজার কাল্পনিক চরিত্র। ঠিক আছে, লাস্ট মিনিটে তিনি ছক্কাটি মেরে দিলেন, কারণ এতক্ষণ একটা পরিত্রাতার ভূমিকায় নেমেছিল পাতানো দিদি, এবং সেইখানে কোটিপতি মুচকি হেসে বলে দিয়েছে মাঝখানে মিস করিনি আজকে আমি কিছুই মিস করিনি। মাঝখানে মুচকি এসে বলে দিয়েছে ভিউ কার জন্য পড়েছে সে তুমিও জানো, ভিউ কার জন্য পড়েছে তুমিও জানো। বারবার লিগাল অ্যাডভাইজার কাল্পনিক চরিত্র কোটিপতিকে আক্রমণ করছে, কেন তুমি ওই কথাগুলো বলতে গেলে? কারণ পাতানো দিদি এনাকে অ্যালিগেশন দিচ্ছে আমার বিরুদ্ধে 2টো লাইভ করলে কেন, কমিউনিটি পোস্ট দিলে কেন। সেখানে ইনি পাতলি গলি পাকড়ে নিয়েছিলেন যে না তোমাকে বলিনি, তোমাকে অন্য লোকেরা বলছে, বুঝিয়েছে ভুল যে তোমার জন্য দেয়া হয়েছে, ওটা তোমার জন্য না। তখন আবার পাতানো দিদি খেলতে বসে গেছে, আমার ব্রেন কি সেই রকম যে আমায় কেউ বুঝিয়ে দেবে? আমি তোমাকে কি বললো যেন, আমি তোমাকে অ্যালাউ করেছি আমার ব্রেনের সঙ্গে খেলতে, তাই তুমি বোঝাতে পারো। আমার ব্রেন কি অতই সহজ ঘটনা? সেটা আমরা সবাই জানি কাল্পনিক চরিত্র পাতানো দিদি কেমন। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে এই লোকটা হচ্ছে প্রচন্ড গোয়ার, মানে আমার কাল্পনিক চরিত্র যে লোকটা কোটিপতি যে, সে তো প্রচন্ড গোয়ার টাইপের লোক। তার ঠিক নিজের মতের বিরুদ্ধে কথাগুলো পছন্দ হচ্ছে না, তো কায়দা করে বললো ভিউটা কার জন্য কমেছে তুমিও জানো। তোমরা অন এয়ার মানে সোশ্যাল মিডিয়ায় বলে ভাব করে নেবে, ভাই বোনের ভাব করতেই হবে। এইখানেও ভাইয়ের অত্যন্ত আপত্তি, মুখ চোখ বিকৃত করে বা এরকম 2-4 বার করে নিজের আপত্তিটা বললো। কিন্তু আরেকজন যে কাল্পনিক চরিত্র রয়েছেন লিগাল অ্যাডভাইজার, ওনার ভাবমূর্তি ক্লিন করার ব্যাপার আছে। সুতরাং দর্শকদের কমেন্টে যা পয়েন্ট আছে, কাজের লোক রাখা বললো প্রচুর দাম নেয়, সুতরাং কাজের লোক রাখা যাবে না, মুখের উপর বলে দিয়েছে। বুঝতে পারছো, এর সঙ্গে কথা বললেই বোঝা যায়, মানে কাল্পনিকভাবে তুমি যদি ডায়লগ ফিক্স করো না, তাহলেই বুঝতে পারবে মানুষটা কেমন। মুখের উপর বলে দিল অনেক টাকা দাম নিচ্ছে, হবে না। তাও লাস্টে লিগাল অ্যাডভাইজার রিপিট করলেন যে না, এটা কাজের লোক রেখো। ঠিক আছে, বাবা মার প্রচুর খাটনি হচ্ছে, কারণ উনি তো এইটুকুই চান যে দর্শকরা বলবে যে উনি ওনার মতো করে চেষ্টা করেছেন। এবার মানে সবাই মিলে বলটা না কোটিপতির ঘরে রেখে দিচ্ছে, যে দর্শকদের সামনে এই তথ্যটা উঠে এসছে পাতানো দিদির থ্রু দিয়ে, কেস করাতে চান উনি। এইখানেও একটা সেন্টিমেন্ট যে চুলের মুঠি ধরে বন্যার থেকে উদ্ধার করলো সেই পরিত্রাতার বিরুদ্ধে কেস, ইনজাস্টিস। সেখানে ইনি বলে দিলেন না, এমন কোনো ব্যাপার নয়, তোমরা ভাই বোনে ভাব করবে, মানে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো ভাইয়ের আপত্তি দিদির সঙ্গে ভাব করা। সুতরাং লিগাল অ্যাডভাইজার কাল্পনিক চরিত্রটি নেই, কিছুর মধ্যেই নেই, উনি ভিলেন নন। খালি কে কাকে ভিলেন বানাবে এইটারই তো খেলা, সেই জন্যই তো ভিউজ কমেছে, বুঝতে পারছো? ট্রায়াঙ্গেলের মধ্যে 3টে পার্টি খালি ভিলেন বানাতে শুরু করেছে, ট্রায়াঙ্গেলের 2 পক্ষ এক হয়েছিল। সত্যি ভাই বলতে হবে বাবু, দম আছে। ট্রায়াঙ্গেল, এই যে ত্রিভুজটা, 2টো মাথা যেই এক হয়ে গেছে, পাতানো দিদি এবং লিগাল অ্যাডভাইজার, পাতানো ভাই মানে কোটিপতি আর লিগাল অ্যাডভাইজার, কারণ ক্লায়েন্টের পাশে তো লিগাল অ্যাডভাইজারকে দাঁড়াতেই হবে। তারা এক হয়ে ভেবেছিল ওকে জব্দ করবে, পারলো না, ও এদের দুজনকে জব্দ করে দিল, এবং ভার্চুয়ালি লিগাল অ্যাডভাইজার বলটা ওর কোর্টে ছেড়ে দিল। আচ্ছা, তোমাদের ওই কথাটা তো কমপ্লিট করলাম না। রিকভারির সময় যেরকম ক্যামেরা খুলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আমি মানে বিশাল কাণ্ড করেগা, এরকম একটা অ্যাটিটিউড ছিল, এখনো এর প্ল্যানটা তাই ছিল। আমি উকিল ধরে আনবো, আমি অ্যাডভোকেট ধরে আনবো, আমি পারলে কি না কি করে দেবো, গন্ধমাতন মাথা করে নিয়ে চলে আসবো, এইরকম অ্যাটিটিউড ছিল ক্যামেরার সামনে। ভেবেছিল বলেই তো ছেড়ে দিই, দর্শকদের সহানুভূতিটা পাই। কিন্তু আমাদের মতো কিছু মানুষ আছে, যেমন তোমরা আছো,
তোমাদের মধ্যে একজন আমিও আছি যারা জানে যে हाथी का दिखाने के लिए दांत एक होता है और खाने के लिए दांत अलग होता है। হাতির যে দাঁতটা দেখতে পাই সেই দাঁত দিয়ে কিন্তু সে খায় না, ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি না। তো যাই হোক, বলার জন্য বলে দিই যে এই কথাটা বারবার হাইলাইটেড হয়েছে, আমি উকিল নিয়ে আসবো, আমি উকিল নিয়ে আসবো, বড় গায়ে লেগেছে, বুঝতে পারছো, আমি উকিল নিয়ে আসবো। এবার সে তো বলার জন্য বলেছে, বুঝলে তো। এই জিনিস কিন্তু আমি বাস্তবে আমার পার্সোনাল লাইফে ফেস করেছি, আমি কোনোদিন তোমাদের গল্পটা বলবো। সে বলার জন্য বলে ছেড়ে দিয়েছে, দর্শকরা আহারে আহারে কি মহান আত্মা, একদম নিঃস্বার্থ, তার এক কানাকড়ি নিজের জন্য কিচ্ছু চাই না, তার সাবস্ক্রাইবার চাই না, তার রেভিনিউ চাই না, সে নিজের দামে চ্যানেল গ্রো করেছে। সে তো ওদের উপকার করতে ওদের বাড়ি গেছিল, ওদের থেকে কি ভিউ এনে নিজের চ্যানেল গ্রো করেছে। সব থেকে বড় কথা, ওদের বাড়ি থেকে, ক্লায়েন্টের বাড়ি থেকে পাতানো দিদি কি এনেছে জানো? ভিউ আর সাবস্ক্রাইবারের সঙ্গে সঙ্গে এই যে দর্শকগুলোকে, এই যে ভরসাটা, দর্শকদের মনে একটা ভরসা ইমপ্ল্যান্ট করে দিতে পেরেছে যে তোমাদের জন্য আমি নিঃস্ব হয়ে গিয়ে আমাকে বিতরণ করে দেবো, আমি পরিত্রাতা, আমি ওদের জন্যে মানে আই ক্যান গো টু এনি এক্সটেন্ট, আমি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি ওদের জন্য। এই জিনিসটি ওদের বাড়ি গিয়ে 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 হাসিল করে নিয়েছে। সেইটি তো দুরূপের দাস, কোটিপতি কাল্পনিক চরিত্র হঠাৎ করে বললো না ভিউ কেন কমেছে, তুমিও জানো, সবাই সব জানে, কিন্তু এটা আইওয়াস দেওয়ার দরকার আছে। দর্শকদের পুরো কমেন্টগুলো পড়া হলো, যা জাগরিবেন সাই দাড়ি কাটছো না কেন, দাড়ি কাটো। সেও লেগে রইলো যে না গরমকাল এলে তবেই দাড়ি কাটবো, বুঝতে পারছো। এবার বলা হলো যে ঝিউ নামে একটা কাল্পনিক চরিত্র আছে, তাকে তুমি ইয়ে করে বলবে, স্ট্রাইক দাও। এই কথাটা আমি বলতে আমি শুনেছিলাম কিছু কথা। ওই তো বলি না, পড়লো কথা সবার মাঝে, যার যেমন কান পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, বাজলো বাসি আপন মনে, যার যেমন কান তেমনি শোনে। ব্যাপারটা হচ্ছে যাকে বলা হয়েছে সে ঠিক বুঝতে পারে কোন কথাটা কাকে বলা হয়েছে। এবার এইখানে স্ট্রাইক দেওয়ার ব্যাপারটা দুটো বেরিয়ে বলেছিলাম, তখন তেলে বেগুনে জ্বরে উঠেছিল। এখন বললো যে না অ্যাকশন নেওয়া যায় না, নাম নিলে স্ট্রাইক দেওয়া যায় না, ফটো ইউজ করলে স্ট্রাইক দেওয়া যায়। মানে যে দিদিরা নিজেদের শুভচিন্তক হিসেবে দাবি করছে, তারা ফটো ইউজ করছে, স্ট্রাইকটা দিলে তাদের দেওয়া যায়, কিন্তু কেউ যদি নাম নিয়ে রিল বানায় তাকে স্ট্রাইক বা দেওয়া যায় না বা কিছু করা যায় না, তার সম্বন্ধে কিছু বলবো না, বাস। এটা অনুচ্চারিত শব্দ ছিল। আচ্ছা, প্রচন্ড ফাঁদে পড়েছে, নিজের নিজের পাতা জালে নিজেই পড়েছে, বুঝতে পারছো। আর একজন যে সঙ্গে ছিল তার গায়ে যখন কালিমা দেওয়া হচ্ছে, তিনি মাঝে মাঝে বলছেন হ্যাঁ এটা আমি বলেছি, ভুল করেছি, একটা দুটো আমি তোমায় বলেছি বলতে, একটা দুটো আমি বলেছি, কিন্তু কন্ট্রোভার্সিয়াল টাইটেলগুলোকে আমি শিখিয়ে দিয়েছি। কন্ট্রোভার্সিয়াল কথা যে ও বলে তার বাবা মেনে নিয়েছে, যেই বাবা মেনে নিয়েছে সঙ্গে সঙ্গে লিগাল অ্যাডভাইজার কাল্পনিক চরিত্র সমর্থিতে এসে না 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 ওগুলো বলার দরকার নেই, ইন্টারনাল কথা বলার দরকার নেই, একদম চুপ করে থাকুন। মানে কোনো কিছু অন্যায় স্বীকার করা যাবে না যে আমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছি, সঙ্গে সঙ্গে মুখ মুচ্ছে সতা হয়ে গেছে কাল্পনিক চরিত্র কোটিপতি। সে বলছে কই আমি তো কন্ট্রোভার্সি দিই না, আমি কন্ট্রোভার্সি দিই না, এবং আমার অপোজিটে যে আছে, যে আমাকে হেনস্থা করছে কেস দিয়ে দিয়ে, বিয়ের আগে বিয়ে হয়েছে, কেসটা কে দিয়েছে গো, যাই হোক পুরোনো কথা বলবো না, পুরোনো কথা বলা যাবে না। খুব ভালো, এই কথাটা ভালো লেগেছে। তারপরে বিদেশিকে যে বলা হয়েছে যে চ্যানেল, এইটা আমারও খুব বিপি হাই হয়েছিল সেদিন শুনে, যে ফ্ল্যাটের অ্যাড্রেস খুঁজে আনছি, তার পেছনে লাগা হচ্ছে, এগুলো করা যাবে না। বিদেশিও নেমে পড়েছে, এই ভিডিওতে নয় অন্য ভিডিওতে আসবো। বিদেশিও নেমে পড়েছে, কারণ মানে লাইভ চলাকালীন কমিউনিটি পোস্ট এসে গেছে। ভয়ঙ্কর ভাষা তার ভাষা তো তোমরা জানোই, তার ভাষার জ্ঞানটা প্রচণ্ড হাই কোয়ালিটির, বুঝতে পারছো, কান দিয়ে রক্ত বেরোয় শুনলে। তো যাই হোক, মৌচাকে ঢিল পড়লে ওদিক থেকে মৌমাছি ভিনভিন ভিনভিন কিছুদিন করবে, তোমরা মজা নাও, আমিও নেব। তো যাই হোক, আইওয়াসের একটা ব্যাপার স্যাপার হলো। এবার পুরো ব্যাপারটা কোটিপতির কোর্টে চলে গেল, কাল্পনিক চরিত্র যে কোটিপতি ভাই কোটিপতি পাতানো বোনের সঙ্গে ভাব করে নেবে, বুঝতে পারছো। যদি না করো তোমার দোষ, আমি কিন্তু ভাই বোনে ভাগ করে দিয়েছি। আমি তখনই ফিরে আসবো যখন যুগ্ম আবেদন যাবে, যখন সে যা বলবে তাই হবে, কারণ তার জন্য আমি এসছি। দেখছো দর্শকদের সেন্টিমেন্টগুলো যেইখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, ঠিক যে যে জায়গায় মাটির কলসিটি, দর্শকদের বিশ্বাসের মাটির কলসিটা মানে ধাক্কা খেয়েছে, ঠিক সেই সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হচ্ছে। দাড়ি ও বলেই দিল গরমকালে কাটবো, তার আগে কাটবো না, কায়দা করে হাসতে হাসতে ও সময় হলে ঠিক কাটবো। মানে যখন উনি বটম লাইন দিলেন, কাল্পনিক চরিত্রটি যখন বটম লাইন দিলেন, লিগাল অ্যাডভাইজার সমস্ত জিনিস সাম আপ করে, কাজের লোক রাখো, চুপ করে রইল, দাড়ি কাটো, গরমকালে কাটবে, সময় হলেই কেটে দেবো, কাটবে না বোঝাই গেল। আর একজনের সম্বন্ধে তুমি দুটো কথা বলো, সে তোমার নাম নিয়ে কেন ভিডিও করে না, নাম নিয়ে ভিডিও করলে কিছু করা যায় না, সুতরাং সেটাও মানলো না। পাতানো দিদির সঙ্গে ভাব করে নেবে, ভাই ও তোমাদের ভাই বোনের ব্যাপার। সেই পাতানো দিদিটিও লিখে যাচ্ছে আমাদের মধ্যে কিছু হয়নি, এবং ক্লায়েন্টের বাবা বললো আমরা আপনাকে দিয়েই করাবো, মানে একদম হ্যাপি এন্ডিং হয়ে গেল।
বুঝতে পারছো, মানে একজনের গায়ে পচা টমেটো পচা ডিম ছোঁড়া হয়েছিল ভার্বালি, তিনি টিস্যু পেপার দিয়ে সেই পচা টমেটো আর পচা ডিমটি ভার্চুয়ালি ওই দুজনের মধ্যে ভাগ করে দিলেন, পাতানো ভাই বোনদের মধ্যে। ভাই ও বলবে তাতেই হবে, ওর কথায় পৃথিবী চলবে, মানে পাতানো দিদির কথায় সবকিছু চলবে, ওই মানে সবকিছুর নেত্রী। এটাই তো দর্শকরা শুনতে চায়, পাকা মাথার চালটা বুঝলে? দর্শকরা শুনতে চায় পাতানো দিদি সব, কারণ সেই সব করেছে, সেই উদ্ধারক, সেই হচ্ছে মানে পরিত্রাতা, সেই হচ্ছে তোমার ওই কি বলে আকাশ থেকে আসে না স্পাইডারম্যান, সেই সব কিছু। তো ওনার হাতেই পুরো জাদুদণ্ডটি উনি দিয়ে দিলেন যে ও যা বলবে সে ছাড়া আর কোনো কাজ হবে না। তাহলে কি নিজের গায়ে যে পচা টমেটো পচা ডিমের খোসাগুলো পড়েছিল, টিস্যু দিয়ে বেশ ভালো করে মুছে নিলেন নিজের গাটা, এবার ভাগাভাগি করে পাতানো ভাই বোন হাতে দিয়ে দিলেন। ভাই তোমরা ভাব করলে করো, দর্শকরা দেখবে, চুলোচুল্লি করলে করো, দর্শকরা দেখবে, তোমাদের মধ্যে আমি নেই। আবেদনপত্রটি দিয়ে আমি ফিরে আসবো। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভিডিও ভালো লাগলে মানে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে নিজেদের মতামত দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।